এভাবেই থাকবি তোরা? তন্ময় বুঝতে পারলে রেগে যাবে। রুস্তম ঐক্যমত। তন্ময় ঠান্ডা মস্তকের হলেও একবার রাগ হলে আর দিক নির্দেশনা নেই। সাংঘাতিক অত্যন্ত বেগতিক ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। রুস্তম মাথাটা দুপাশে দোলায়, তবে মুখে অমত করে না। চুপ চুপ করে আছে দৃষ্টি। শ্রবণ ইন্দ্রিয় প্রগাঢ়। সৈয়দ আর ইব্রাহিম অবশ্য চুপচাপ অদূরেই দাঁড়িয়ে, হাতে কাঁচের ফ্লাওয়ার প্রিন্টেড প্লেট, সেথায় ড্রাগন ফল ছোট ছোট করে কাটা। কাটা চামচ দিয়ে দুজন আমোদে ফল খাচ্ছে, প্রবণতা নিয়ে দেখছে এবং শুনছে ঠিকই, তবে কর্তব্য ভার নিতে অপারগ। মাহিন ভ্রু নাচিয়ে প্রশ্ন ছড়ে। কিছু শোনা যাচ্ছে না কেন? রিয়ান কৌতুক সুরে বলে, জনাব, আপনি কি শুনতে পাচ্ছেন? আহ, উহ, জিহুব্বা কামড়ে মাহিন মাথা নাড়ায়। নিজের ডার্টি মাইন্ডের চিন্তা আমার ওপর চাপাস না। রিয়ান ভেঙায়। তাহলে কান পেতে কি শুনতে যাচ্ছিস? মাহফিলের বক্তব্য? মাহিন আশ্চর্যের সপ্তমে। আরব দিচ্ছিস কেন? আমি আমার বন্ধুর খবরাখবর জানতে আগ্রহী হতে পারি না? রুস্তম ফিক করে হেসে ওঠে। রিয়ানের চোখ মুখ জুড়ে বিদ্রুপাত্মক। বন্ধুর খবর বুঝি? মাঝরাতে বন্ধুর দরজায় কান পেতে নাই? এমন বন্ধু আমি গুলি করে মেরে ফেলতাম। তাহলে নিজেকে মার, তুই কান পেতে আছিস স্টিল। মাহিন অনড়ভাবে প্রত্যুত্তর করে। রিয়ান তর্কে জড়াতে প্রস্তুত। আজ একটা দুর্বোধ্য মীমাংসা হোক, আজ এই মাহিনের একদিন কিংবা তার। রিয়ান তেড়ে এগুতেই কাঠের দরজাটা শিথিলভাবে খুলে গেল। দুয়ারে গম্ভীর মুখে তন্ময় এসে দাঁড়িয়েছে। গায়ে এখনো সাজের পোশাক বিদ্যমান। মানে কি কিছুই হয়নি? কিচ্ছুটি নয় ভেবেই মাহিন হতাশের শীর্ষতে। এই তন্ময়কে দিয়ে কিচ্ছু হবে না। এত সুন্দর সুযোগখানা হাওয়াতে উড়িয়ে দিল। তন্ময় হাত দুটো বক্ষস্থলের ওপর ভাঁজ করে রেখেছে, চাহনি সূচের মতন শানিত। তার মৌন তাই যেন প্রশ্ন করছে। রুস্তম হাত তুলে নিজেকে নিরপেক্ষ দলে রাখতে আলুথালু গলায় বলে, দোস্ত, আমি ঘুমিয়েছিলাম, ওরা দুজন জোরপূর্বক তুলে এনে বলল দাঁড়াতে। ফ্রিতে এক্সক্লুসিভ রোমান্টিক অডিও ও রোমান্স নাকি শোনাবে, সাবস্ক্রিপশন ছাড়াই। সৈয়দ মাথা দোলায়। সে কঠিনভাবে সহমত। তারা একনিষ্ঠ দর্শক বই কিছু না। মাহিন ভ্যাবলার মতন হাসছে, বাম চোখটা ক্ষণে ক্ষণে টিপে দিচ্ছে। তন্ময় দেখেও দেখছে না, কয়েক পা সামনে এসে দরজা লাগালো। সমস্যা কি তোদের? কিয়ৎ ক্ষণের নীরবতা ভেঙে রিয়ান নির্লজ্জ মতন হেসে প্রশ্ন করে। দোস্ত, ওরু কই? তন্ময় ভ্রু তোলে। কেন? মেয়েটা কেমন আছে জানতে এসেছিলাম, কিছুর প্রয়োজন পড়ে কিনা। আমার কাছে কিন্তু সব আছে। কোন জিনিস লাগবে একবার বল শুধু, এখন এনে দিচ্ছি। তন্ময় চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলে। ওর হাজবেন্ড আছে। রিয়ান দুষ্টু হেসে বলে হাসে। আরে ছোট বেবি তো, তাই আর কি। রিয়ান দুষ্টু হেসে বলে বসে। কথাটুকু শেষ করে শেওয়ালের মতন ছুটে পালালো। তন্ময়কে উত্তম অবসরটুকু দিল না, ওকে ধরে উত্তম মধ্যম দেবার। রুস্তম ইব্রাহিমও আর থাকলো না, ত্বরান্বিত পদচারণে চলে যাচ্ছে। অবশিষ্ট থাকা মাহিনের মুখটা তেতো হয়ে এলো। সে একাই দাঁড়িয়ে। তন্ময় রাগিত গলায় কিছু বলবে পূর্বেই ঘরের ভেতর থেকে অরুর ঘুম ঘুম কণ্ঠ শোনা গেল। তন্ময় ভাই, কি হয়েছে? দরজাটা লাগানো। তন্ময় বেরিয়েই লাগিয়েছিল শিথিলভাবে। ওরও হয়তো বা উঠে গিয়েছে। কিভাবে উঠল? নিদারুণ নিঃশব্দে বেরিয়েও কিভাবে? বেশ চতুরতার সাথে মাহিন বন্ধুর কাজ চাপড়ে দিল। যা, তোর পিচ্চি বউ ডাকে। তন্ময় শাসাতে ভোলে না। আরেকবার তোদের এই কাণ্ড কারখানা দেখতে পেলে পুকুরে চুবাবো। মাহিন জিহুব্বা কামড়ে দ্রুততর পদচারণে চলে এলো। আড়াল হয়ে করিডরে সবাই দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। মাহিন গিয়েই রিয়ানের পেটে দুটো ঘুষি বসালো। শালা, নিজেরা মুরগির মতো পালালি আমাকে রেখে।
ঘুষি দুটো বল প্রয়োগহীন, ব্যথা হওয়ার মতো নয়। তবুও রিয়ান নীরব স্থির থাকার মতো পাত্র নয়। সেও লেগে পড়ে মারতে। সুহানি নিজের ঘরে চলে গেল, বাকিরাও চলে যাচ্ছে নিজেদের ঘরে। করিডোরে ধস্তাধস্তি করছে মাহিন আর রিয়ান। রুস্তম অবশ্য কিছু সময় আনন্দের সহিত দেখছিল, অতপর সেও নিজের ঘরের দিকে পা বাড়ালো। শিয়ালগুলোকে পালাতে দেখে এই যাত্রায় তন্ময় দরজা খুলে ঘরে প্রবেশ করে। বাতি জ্বালানো, সাদা দীপ্তি ছড়িয়ে ঘরে। অরু দাঁড়িয়ে জানালার পাশে, বাইরেটা দেখছে। বজ্রপাত পড়ছে ঘন ঘন। দরজাটা আটকানোর আওয়াজ শুনতে পেয়ে মাথা ফিরিয়ে চাই অরু। চোখ দুটো ফোলা, ঘুমন্ত মুখটাই যেন চন্দ্রিমা এসেছে। তন্ময়কে দেখে এগুতে শুরু করে। এই কি হয়েছে ভাইয়া, ডাকছিলেন? প্রশ্নের জবাব তন্ময় দেবে না, মৌনতা বজায় রেখে ঠাই থাকলো। ওরও কাছাকাছি এসে আবার শুধাতেই তন্ময় বলল, ঘুম ভাঙলো কিভাবে? অরুর কাছে যেন এই প্রশ্নের প্রত্যুত্তর প্রস্তুত। আপনি নিজে, বিছানা ফাঁকা, আমার হাতও ফাঁকা। ঠোঁটে ধেয়ে জমতে যাওয়া হাসিটুকু দানবের মতন গিলে ফেলে তন্ময়। ফাঁকা তাতে কি, আশেপাশে হব? তুই না ঘুমিয়ে মাঝরাতে উঠবি কেন? অরুর চোখ দুটো ছোট ছোট হয়ে এলো, নাক ফুলিয়ে মুখটা কাছাকাছি এনে নিগুড় দৃষ্টি তাক করলো। সিগারেট খেতে গিয়েছিলেন? বলেই সুগভীরভাবে শুকলো। তন্ময় ঢোক গিলল, জটিল হলো দৃষ্টি। তার পুরুষালী হাত দুটো ইতিমধ্যেই অরুর পাতলা কোমর বুঝে নিয়েছে। এক টানে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে নিবিড় গলায় বলল, টেস্ট করে দেখ, জানতে ইজি হবে। অরু যেন নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছে না। বড় চোখেতে ফালফাল করে চেয়ে এবেলায় অদৃশ্যভাবে লজ্জায় আড়ষ্ট হয়। চোখ তুলে চাওয়া যেন দুঃসাহস সম্পন্ন। তন্ময় ডান হাতের আঙ্গুলের সাহায্যে অরুর থুতনি ধরে মুখ তোলে। অরু চোখ দুটো খিচে বন্ধ করে আছে। তন্ময় মাথা ঝুঁকায়। অরুর কানের কাছে মুখ নিয়ে মন্থর স্বরে আদেশ ছোড়ে। টাকা। অরু বাধ্যভাবেই চোখ মেলে চায়। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটে। পর মুহূর্তেই তন্ময় চেয়ে থেকে দ্রুত বেগে অরুর ঠোঁট দুটোতে চুমু বসায়। চুমু বসিয়ে ক্ষান্ত হয় না, গভীর নিবিড় চুম্বনে লিপ্ত হয়। অরুর হাঁসফাঁস করা দেহটিকে নিজের মধ্যিখানে চাপটে রাখে, নড়ে চড়ে ওঠার সুবিধে থেকেও বঞ্চিত করে। চুমুটুকু শেষ করে ফের চাই অরুর মুখপানে। অরু পুনরায় চোখ জোড়া বুঝে আসছে। ভেজা রক্তিম ঠোঁট দুটো স্থিরভাবে কাঁপছে। সে দৃশ্যে নিজের ভেজা ঠোঁট জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নেয় তন্ময়। দুষ্টুমি গলায় প্রশ্ন করে, জবাব পেয়েছিস? অরু তো এভাবেই শুধিয়েছিল। এত কিছু ভেবে কি প্রশ্ন করেছিল? অথচ তার সাধারণ প্রশ্নটিকে কোথায় নিয়ে পৌঁছিয়েছে। লাজে সে সুবিস্তৃত শক্তপোক্ত বাহু থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে ওঠে। তন্ময় আরো ঘনিষ্ঠভাবে জড়িয়ে একগুঁয়ে গলায় ফের শুধায়, জবাব পেয়েছিস নাকি আর একটাবার টেস্ট করে দেখবি? অরু তড়িৎ মুরগির মতো মাথা দুপাশে নাড়ায়। অর্থাৎ না, সে জবাব পেয়েছে। তন্ময় নিঃশব্দে হাসে, ওকে ছাড়ে, শুধায়, না, ঘুমাবো, আসুন ঘুমাতে। অরুর সরল প্রত্যুত্তর কর্ণগোচর হতেই তন্ময় এবারও থমকায়। আশ্চর্য হয়, তেমনি আপ্লুত। মাঝে মধ্যে অরুটা তাকে বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে দেয়, অথচ মুখটা সরল প্রতিমার মতন। অরু ইতিমধ্যেই বিছানায় শুয়েছে, ফ্যালফ্যাল করে চেয়ে তন্ময়ের অপেক্ষায়, যেন তন্ময় এলেই আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে ঘুমোবে আমোদে। তন্ময় বাধ্যভাবেই বাতি নিভিয়ে বিছানায় আসে। অঝরে বৃষ্টি তখনও নামছে। গুমট আবহাওয়ার রাতের প্রহরটুকু ভিন্ন। অরু বরাবরই বৃষ্টি পছন্দ করে, উপভোগ করে, আজও ব্যতিক্রম নয়। তন্ময়ের বুক পকেটে মাথা রেখে জানালার পানে চেয়ে সুন্দর বৃষ্টি দেখছে। অরু আন মনেই বলে বসে, আগামীকালও বৃষ্টি হলে ভালোভাবে সিলেট দেখতে দারুণ লাগবে। তন্ময় অসন্তোষ কণ্ঠে ফোড়ন কাটে, বৃষ্টি হলে ঘুরবি কিভাবে? ভিজে ভিজে। অরুর অকপটে জবাব। তন্ময় নির্বিকার গলায় জানালো, তাহলে ঘরেই থাকবি, বেরোনোর প্রয়োজন নেই।
অরু তড়িৎ নিজের বলা কথা ঘুরিয়ে ফেলে। এহেন কৈফিয়তে তন্ময় তৃপ্ত। আলগোছে অরুকে বক্ষস্থলে পুছে নিয়েছে। অরুও শান্ত স্থির বিড়াল, আরাম করেই তন্দ্রাচ্ছন্নতায় ডুবে যেতে প্রস্তুত। রাতভর ঝরঝরে বৃষ্টি হলো, স্নিগ্ধ শান্ত বাতাস বইল, প্রাকৃতিক পরিমণ্ডল শীতল থাকলো। ভোরের দিকে বৃষ্টি থামলেও আজ সূর্য ওঠেনি। খণ্ড খণ্ড কালো মেঘ আকাশ গুমোট করে রেখেছে। দেওয়াল ঘড়িতে সকাল 7টা নয়, অথচ বাইরের প্রকৃতির দুর্দশায় ধরে নিতে হচ্ছে মাগরিবের আজান পড়েছে যেন। তন্ময়ের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হবে। স্বভাব সুলভ আজ আর আড়ামোড়া ভাবভঙ্গিতে ঘুম ভাঙেনি, একজনের গুতোগুতিতে ভেঙেছে। অরুর ঘুমের মাত্রাতিরিক্ত শোচনীয় অবস্থা, এই করুণ দুর্দশার বিষয়ে প্রায়শই আলাপে মশগুল হতো সাবিহার রবি। তন্ময় মাঝে মধ্যে চুপচাপ শুনত। অরু তখন হাঁসফাঁস করে অস্বীকার করত, চাপা স্বরে প্রতিবাদী গলায় জানাতো, আমার নামে মিথ্যে অভিযোগ মানব না। বাবা বলেছেন আমার মতো সুন্দরভাবে কেউ ঘুমোতে জানে না। তখন সকলের অট্টহাসির ধ্বনিতে লিভিং রুম পর্যন্ত কাঁপত যেন। পরিবারের সবার কম বেশি অরুর শোচনীয় ঘুমের ভাবভঙ্গি সম্পর্কে জানা। অজ্ঞেয় বিষয় নয়, অজ্ঞাতসারে তন্ময় নিজেও না হেসে পারত না। অরুকে এক পলক চোখের দেখাটুকু দেখতে মাঝে মধ্যেই অরুর রুমে নিশীথে প্রবেশ করত। সেই সূত্রে পূর্বেই অরুর ঘুমের এই দুর্দশা সম্পর্কে সে সচেতন। তবে দেখে আসা আর উপভোগ করার মধ্যে এক সুবিস্তৃত দূরত্ব রয়েছে। এই যে আপাতত অরুর ঘুমের করুণ দুর্দশার এক ঝলক দেখা যাচ্ছে। মাথাটা তন্ময়ের বুকের উপর, পাছড়া বিছানার বাইরে ঝুলছে। মধ্যরাতে অবশ্য তন্ময়ের পেটের ওপর ছিল। ভাগ্যক্রমে হাত দুটোর অবস্থান ঠিকঠাক জায়গাতে। তন্ময় নিঃশব্দে হেসে ওঠে, দুহাতে অরুকে টেনে সঠিকভাবে নিজের পাশে শুইয়ে দেয়। ওর মাথাটা ডান হাতের বাহুতে রেখে বাম হাতে কোমর জড়িয়ে ধরে। অপলক চেয়ে রয় ঘুমন্ত মুখপানে। অরুর মুখের ভাবভঙ্গি শোচনীয় হলেও ঘুমন্ত মুখের দৃশ্যটুকু দারুণ লোভনীয়। বাচ্চা বাচ্চা ঘুমন্ত মুখমণ্ডল দেখতে সুন্দর। মুখের কাটা কাটা এক একটি স্থান তন্ময় নিগুড়ভাবে দেখল। নাকটা সামান্য বোচা, এর জন্যে বুঝি মুখের ভঙ্গিমায় সরল ভাব। অবশ্য বাস্তব জীবনেও অরু ভীষণ সরল সোজা, তবে শান্ত না। এই শব্দটুকু ওর ক্ষেত্রে বেমানান বড্ড। তন্ময়ের বাম হাতটা ওর নরম কোমর ছেড়ে মুখের সামনে এসে থেমেছে। ছোট্ট খাট্ট নাকটা টেনে ধরতেই অরু নড়ে চড়ে উঠল, আর একটু গভীরভাবে ঢুকলো তন্ময়ের আলিঙ্গনে। বুকে মুখ গুছিয়ে তন্দ্রাচ্ছন্ন ঘোরে ডাকলো, তন্ময় ভাই। এই গভীর দৃঢ়তম আলিঙ্গনের সুন্দর মুহূর্তটি, ঘুম কাতুরে কণ্ঠটি তন্ময় চমৎকারভাবে উপভোগ করলো। অরুর আর প্রত্যুত্তর এলো না। পুনরায় গভীর ঘুমে ডুবেছে সে। তন্ময় নিজেও চোখ বুজে রাখল। দ্বিতীয় দফায় ঘুমানোর ইচ্ছে দীর্ঘক্ষণ পেরুলেও ঘুমের ঘরটুকুও ধরা দিতে অপারগ। অন্যদিকে দরজায় ইতিমধ্যেই গুনে গুনে 9 বার করাঘাত পড়েছে। ঘড়িতে এখন 8টা 9। বিছানা ছেড়ে ওঠা আবশ্যক। নাস্তা পানি সেরে তাদের বেরোতেও হবে। বন্ধু বান্ধবদের সুউচ্চ বিশাল প্ল্যানিং করা। ওরও নিজেও উত্তেজিত ছিল ঘোরাফেরা নিয়ে। ঘুরতে ফিরতে ভালোবাসে, বিশেষ করে সঙ্গী তন্ময় হলে। এই ছোট বিষয়টিও তন্ময়কে আনন্দ দেয়। উদ্গ্রীব হয়ে ওঠে বক্ষ পিঞ্জর। অরু এই যাত্রায় নড়ে চড়ে উঠছে ক্ষণে ক্ষণে। চোখ দুটো পাপড়ি যুগল কাঁপছে। ঘুম ভাঙার পূর্ব লক্ষণ। তন্ময়ের মস্তিষ্কে দুষ্টু বুদ্ধি চাপল। ঝটপট নিজের চোখ দুটো বন্ধ করে নিল। স্বাভাবিকভাবে ঘুমের ভান ধরে থাকলো। পাপড়ি যুগল সামান্য কাঁপলো অবধি না, অথচ চোখ জোড়া বুঝেও রেখেও অনুধাবন করতে পারছে। ওরও ঘুমন্ত ফোলা চোখে চেয়ে নিবিড় নিগুড়ো অপলক দৃষ্টিতে চেয়েই রয় দীর্ঘ সময়। এত কি দেখে মেয়েটা? তন্ময়ের চোখ মেলে চাইতে ইচ্ছে হলো। চোখে চোখ রেখে ওকে চমকে দিতে মন উতলা। এই মুহূর্তের জন্যেই নিজের উচ্ছ্বাসিত হৃদয়কে কঠিন শাসনে দমন করে রাখল। ইচ্ছেটুকুকে ক্ষণিকের জন্যে আশকারা দিল না। ওর পরবর্তী পদক্ষেপের জন্যে সে অধীর আগ্রহে অপেক্ষায়। কিছুক্ষণ পর নরম আঙ্গুলের স্পর্শ পেল মুখ জুড়ে।
ধীরে সুস্থে অবিরামভাবে মুখ জুড়ে আঙ্গুলগুলো ঘুরে ফিরে চলল। আদুরে ভঙ্গিতে একে একে মুখের প্রত্যেকটি স্থানে আঙ্গুল বুলালো। ছোট দেহটি তার পুরুষালী আলিঙ্গনে গভীরভাবে মিশতে ব্যাকুল। তন্ময় সহায়তা করল বড় কৌশলে। নিপুণভাবে গাঢ় হয়ে ছোঁয়া শরীরকে শক্ত করে জড়িয়ে ধরল। অরুর শরীর কিছুক্ষণের জন্য থমকালো, কাঠের মতন কাটকাট সোজা হয়ে এলো। যখন বুঝল তন্ময় ঘুমিয়ে আছে, জেগে ওঠেনি, ফের শান্ত হলো, ছেড়ে দিল শরীর। তন্ময় সবই উপলব্ধি করল। এ যাত্রায় ভাবল চোখজোড়া খুলে চমকে দেবে। পূর্বেই তাকে চমকে দিল অরু। আকস্মিক নরম ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল তন্ময়ের পাপড়ি জোড়া। ঠোঁট দুটো আদুরে স্পর্শে ছুঁয়ে চলেছে তার মুখ জুড়ে। তন্ময়ের হৃদয় দিশেহারা হয়। হঠাৎ করেই চোখ মেলে চেয়ে বসে। অরুর চোখ জোড়া বন্ধ। ওর ঠোঁট দুটো তখনও তার শক্তপোক্ত লম্বা নাকের ডগা ছুঁয়ে। ক্রমান্বয়ে সেই ভঙ্গিতে ঠোঁটে চুমু খেতে গিয়ে চোখ মেলে চাই এক পলক, এবং এতেই বরফের মতন জমে যায়। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটে। সেকেন্ডের মধ্যে অরু চাপা স্বরে চিৎকার দিয়ে ওঠে। ধরপড়িয়ে সরে আসতে চাইলে তন্ময় নিগুড়ভাবে চাপটে নেয় নিজের মধ্যে। আচমকিত আক্রমণাত্মক চুমুতে ভরিয়ে দেয় অরু সর্বমুখ। কুকড়ে আসা শরীরকে আলতো তবে দৃঢ় বন্ধনে আলিঙ্গন করে রাখে। গোলাপি ঠোঁটে একটা গাঢ় চুমু বসিয়ে থামে তন্ময়। থামে তন্ময়। অরুর আতঙ্কিত মুখ দেহে হেসে ফেলে, দুষ্টুমি গলায় শুধায়। কি দেখছিলি? অরু লজ্জায় হাঁসফাঁস করে, পলক ফেলে ক্রমান্বয়ে দৃষ্টিতে দৃষ্টি রাখতে অনিচ্ছুক। তন্ময় আলতোভাবে চেপে ধরে ওর থুতনি। অরু তুষ্ট অসন্তোষ হয়, কণ্ঠে জাহির করে সেটুকু। নাটক করছিলেন ঘুমের? তন্ময় গভীর শব্দে করেই হেসে ওঠে। পুনরায় লাজুক মুখটার বাম গালে চুমু খায়। মুখটা অরুর মুখের সাথে ছুঁই ছুঁই করে আদুরে গলায় বলে, লুকোচুরি খেলছিলাম। না খেললে তো চুমুগুলো মিস করতাম, আর একটু অপেক্ষা করলে ঠোঁটেও পেতাম। মিস করে গেলাম। অরু ভাষাহারা, ঠোঁটে ঠোঁট টিপে বাঁকড়া চোখেতে চাইল। দৃষ্টি সরিয়ে আমতা আমতা করল। এ বেলায় অকস্মাৎ তীব্র করাঘাতের ধ্বনি শোনা গেল। মাহিনের অধৈর্য কণ্ঠ। বেটা ওঠ, রাত আর নাই, এখন সকাল। মা খালারা বলে নতুন দম্পতিদের দিন দুপুরে দরজা আটকে রাখতে নেই, মানুষ কানাঘুষা করে। বেরিয়ে আয় তাড়াতাড়ি, না হলে কিন্তু মাইকিং করব। অরু ভয় পেয়ে গেল। ছটপট তন্ময়ের ওপর থেকে ধরপড়িয়ে উঠে বসল। দরজার দিকে একবার চেয়ে তন্ময়ের পানে চাইল। গাল দুটো লজ্জায় তীর তীর করে কাঁপছে। তন্ময় কিয়ৎক্ষণ উপভোগ করল সেই দৃশ্য। হাত বাড়িয়ে অরুর মাথাটা বুলিয়ে প্রশ্ন ছুড়ল, পেয়েছে নিশ্চয়ই, নাস্তা পানি খেতে হবে। ঘুরতে বেরোবি না? অরু তড়িৎ মাথা দোলালো। ঘুরতে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। তন্ময় হেসে বিছানা ছাড়ল। দরজার দিকটায় যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে নে, আমি আসছি। অরু তৎক্ষণাৎ বলল, আপনি ফ্রেশ হয়ে বেরোন। তন্ময়ের পদচারণ থামল। ফিরে চাইল সে। অরু তথস্থ হয়ে চেয়ে আছে। তন্ময় বাধ্যভাবেই ফিরে এলো। অরুর সমান তালে মাথা ঝুঁকালো, অদ্ভুতভাবে ভ্রু দুটো নাচালো, কাঁধ ঝাঁকিয়ে আদুরে ভাবে বলল, বউ যা বলে তাই সই। অরু এবারেও আশ্চর্য হয়। লজ্জায় নেতিয়ে যায় পাপড়ি যুগল। কম্পমান ঠোঁটজোড়া টিপে লাগেজ দুটোর দিকে ছোটে। থেমে থেমে বলে, টুথপেস্ট দিচ্ছি। তন্ময় হাসি মুখে সহমতি প্রকাশ করে আদুরে আশকারার ভঙ্গিতে। ওকে। সুউচ্চ প্রাচীর ঘেঁষে দাঁড়ানো কৃষ্ণচূড়া গাছের ডালপালা বৃষ্টির জলে ভিজে। টপ টপ করে জল পড়ছে পাতা থেকে। সবুজ রঙের ঘাস জলের ওপর পড়েছে কৃষ্ণচূড়ার প্রাণপূর্ণ ফুলগুলো। সেখানটায় গুনে গুনে পুরাতন 10টি কাঠের চেয়ার পেতে দিয়েছেন বাবু মিয়া। একটি গোলগাল টেবিলও সামনেই রেখেছেন।
এই ভেজা মেঘলা আবহাওয়াতে সবাই বাগানে নাস্তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে মনে করলেন। ভদ্রলোক স্বভাবসুলভ আজানের সুমধুর আহ্বান উঠেছেন, উঠে নামাজ আদায় করে নিয়েছেন। সকালের নাস্তায় কি কি থাকবে তা নিয়েও দারোয়ান ইয়াসিন মোল্লার সাথে একচোট বোঝাপড়া সেরে নিয়েছেন। তারপর প্রতীক্ষায় সময় কাটিয়েছেন অতিথিদের উঠবার। অবশেষে 7টার পরপর একে একে সবাই উঠেছে, ফ্রেশ হয়েই বেরিয়ে এসেছে প্রাঙ্গণে, এসে বসেছে পেতে রাখা চেয়ারগুলোতে। কৃষ্ণচূড়া এবং বৃষ্টির এক অদেখিত ঘ্রাণে চতুর্দিক মোহে আচ্ছন্ন। মেঘলা দিকটা আজ আর মন্দ লাগছে না, বেশ স্বতঃস্ফূর্তরা বিরাজ করছে মন আঙিনায়। মাহিন নির্লিপ্ত ভঙ্গিতে বেরিয়ে আসছে ভেতর থেকে। অদূর হতেই তাকে দেখে রিয়ান প্রশ্ন ছুড়ল, উঠেছে তন্ময়? ওর মধুচন্দ্রিমা শেষ হয় নাই নাকি? মাহিন উত্তর দিকের ফাঁকা চেয়ারটিতে অবলীলায় গা এলিয়ে বসল, পায়ে পা উঠিয়ে নাচালো, ভোতা মুখে জবাবে বলল, তন্ময় বেঁচে যাচ্ছে। ওর বউ পিচ্ছি দেখে। পুতুলের মতো ভোলা ভালা সরল এক বাচ্চা মেয়ের সামনে তো আর অ্যাডাল্ট কথাবার্তা বলা যায় না, নিজের কাছে অপমানজনক। না হলে আজ ওর খবর ছিল। দরজা ধাক্কিয়ে থামতাম না, আরও অনেক কিছুই বলতাম। রিয়ান অতিষ্ঠ ভঙ্গিমায় চ শব্দ বোলালো, চ শব্দ তুলল। সে কঠোরভাবে সহমত এবং অতিরিক্ত বিরক্ত। মেয়েটা বাচ্চা এই তো কম ছিল না, তার উপর আবার তন্ময়ের চাচাতো ছোট বোন। বেশ কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার। সব দিক দিয়ে তারা ফেসেছে, আটকেও আছে। আর অরুটা এমন মিষ্টিভাবে ভাইয়া ভাইয়া ডাকে তার সামনে, আর চাহক বন্ধুকে বিকৃত ভঙ্গিতে খোঁচানো মুশকিল। সৈয়দ মিটবল খাচ্ছে, দারুণ সুস্বাদু হয়েছে। দুটো খেতেই 3টের সময় মুখ খুলল। ভুলে উল্টাপাল্টা বলতে যাস না, তন্ময় চিবিয়ে চিবিয়ে খাবে তোকে। তন্ময় দুয়ারে এসে দাঁড়িয়েছিল সবে মাত্র, শুনতে শুনতেই পা বাড়িয়ে এগোতে থাকলো। তন্ময়কে দেখে মুখে কুলু পেটে রাখলো সৈয়দ, তবে মাহিন চুপ রইল না। অরুকে পেছনে না দেখে মুখ চালালো লকেটের গতিতে। দোস্ত, ভার্জিনিটি হারাইছিস তো, মান সম্মান আর হারাতে দিস না। এখনো যদি বিবাহিত ব্যাচেলর থেকে যাস, মানুষ বলবে তোর যন্ত্রপাতি কাজ করছে না। মানুষের কথা না হয় বাদ দিলাম, ওরও কি ভাববে বল? মুখে না বলুক, বেচারি মনে মনে হয়তোবা তোকে ডাক্তার দেখাতে প্রস্তুত। ভাববে ওর তন্ময় ভাই একটা গে, কোনো কাজের না। ফিক করে হাসতে গিয়েও হাসিটুকু গিলে নিল রিয়ান। শোচনীয় সংলাপ, হাসাহাসি না করাই উত্তম। সৈয়দ তন্ময়ের বাম পাশের ফাঁকা চেয়ারে বসেছিল, অন্যদিকে মুখটা ফেরানো, কাঁধ কাঁপছে তার দৃশ্যমান রূপে। তন্ময় এতে নির্লিপ্ত, জবাব একটি শব্দ বলল না। তবে ডান পায়ে লাথি মারতে ভুলল না সৈয়দকে। সৈয়দ লাথি খেয়ে শব্দ করেই হাসল। রিয়ানও আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। এ বেলায় সুহানির সঙ্গে অরু বেরিয়ে এলো। শুভ্র রঙের কামিজ পরেছে, মেঘলা দিনের মতন আবছায়াটে লাগছে দেখতে। তন্ময় হাত উঠিয়ে নিচের দিকে ডাকলো। তার ডান পাশের চেয়ারটা ফাঁকা, সেখানেই অরু বসলো। ইতিমধ্যেই নাস্তা পরিবেশনের কাজে ব্যস্ত বাবু মিয়া। খাওয়ার ফাঁক ফোকরে পুনর্বার আলোচনায় মশগুল হলো। আজ কোথায় বেরোবে সেটাই মূল আলোচনার বিষয়বস্তু। যেহেতু মেঘলা দিন, দূরে না যাওয়াটাই ভালো হবে। কাছাকাছিভাবে গাড়ি করে ঘুরে আসা যেতে পারে। অধিদপ্তর থেকে অবশ্য আগামীকালের সংকেত দেওয়া। কাল টকবগে সূর্য উঠবে। রাত ব্যতীত সারা দিনব্যাপী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সারা দিনব্যাপী বৃষ্টি হওয়ার সম্ভাবনা 90%। সেক্ষেত্রে আবহাওয়া দেখে শুনে সিদ্ধান্তে আসা হলো। আহারের কার্যক্রম শেষে অরু ভেতরে চলে গিয়েছে, আর একটু সুনিপুণ হয়ে নেবে বেরুনোর তাগিদে। অন্যদিকে তন্ময় বন্ধু বান্ধবদের সাথে প্রাঙ্গণে সিগারেট ফুঁকেছে। না ফুঁকে কোথায় পালাবে? এক একটা ইতরের চাচাতো ভাই জোরপূর্বক তাকে খাইয়ে ছেড়েছে। তন্ময় গত রাতে নিজ মনে প্রতিজ্ঞা নিয়েছিল সিগারেট ধরবে না, তবে তা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সিগারেটের গন্ধ পেলেই অরু নাক মুখ কুঁচকে রাখে, অসন্তোষ দৃষ্টিতে চায়। কবে যেন মুখের উপর বলে বসে, সিগারেট খেয়ে আমের চুমু খেতে পারবে না।
এই বাক্য পূর্বের অরু বলবার সাহস পেত না, তবে এখনকার অরুর এই সাহস আছে। মাথায় কাটাল ভেঙে খাওয়া ওর জন্যে এতটুকু সাধারণ। এ যাত্রায় নিজেও বন্ধুদের রেখে উঠে এসেছে, ভেতরে ঢুকেছে। নিজেদের রুমের দরজা ঠেলে ঢুকতেই দেখলো অরু খুব অভিনিবেশ হয়ে ডায়েরিতে কলম চালাচ্ছে। এই দৃশ্যটুকু দেখতে দেখতে পা চালাতে নিয়েই শুধালো। কি লিখছিস? অরু মাথা তুলল না, একা হাতের সাহায্যে ঢেকে রাখলো শুধু। জবাবে ছোট করে বলল, ডায়েরি। তন্ময় পাশেই বসলো চেয়ার টেনে, চোখ উঠিয়ে দেখার প্রচেষ্টা। কি সম্পর্কে লিখছিস? অ্যাবাউট আওয়ার জার্নি। তন্ময় আশ্চর্য কণ্ঠে বলল। ঢাকতে হচ্ছে কেন? আমি দেখলে সমস্যা কি? অরু নাক ফুলালো। সমস্যা বলেই তো দেখাচ্ছি না। চুপ করুন তন্ময় ভাই, আর একটু বাকি, শেষ করতে দিন। তন্ময় কথাটুকু শুনল, নিঃশব্দে বসে রইল, এক চিত্তে শুধু চেয়ে রইল। ওরও বেশ মনোযোগী, কর্মরত, ব্যস্ত, তাকে অসাধারণ দেখতে লাগছে। তন্ময়ের মনে হলো সে দীর্ঘ সময় এভাবেই চেয়ে থাকতে পারবে, হয়তো সারা জীবন ভোরও। কাঠের বারান্দাটা সেকেলে, আপাতত ভেজাটে। ভোরের বৃষ্টির সংস্পর্শে এখনো পিচ্ছিল ভাব। বুঝে শুনে পদচারণ না ফেললে মুখ থুবড়ে পড়ে যাবার সম্ভাবনা দারুণ। স্থির শীতল বাতাস বইছে, বৃষ্টির সুমধুর ঘ্রাণ যেন এখনো বাতাসে বাতাসে লেপ্টে। আনোয়ার সাহেব কল করেছেন। ওরও চতুরভাবে নগ্ন পায়ে হেঁটে হেঁটে কথা বলছে। তার উচ্ছ্বাসিত বদন এবং উচ্চ ধ্বনির হাস্য উজ্জ্বল কণ্ঠস্বর তন্ময় ঘরে বসে শুনতে পাচ্ছে। সে কিছুক্ষণ আগেই গোসল নিয়ে বেরিয়েছে, পাশেই বের করে রাখা শার্টটা পরার সময় হয়ে ওঠেনি। গুরুত্বপূর্ণ কল এসেছে, এক জরুরি ইমেল ইমপ্রুভ করতে হবে। ল্যাপটপ কোলে নিয়ে চেয়ারে বসলো। ইমেলটা পড়তে নিতেই তার ম্যানেজারের কল এলো। ডান কানে কাঁধের সাহায্যে ফোন চেপে ধরে 4-5 বাক্যে কথা শেষ করে ফোন সরালো। ওরু বাবার সঙ্গে কথা শেষ করে এসেছে। তন্ময় গুরুত্বপূর্ণ কাজটা শেষ করে ল্যাপটপ সরিয়ে উঠে দাঁড়িয়েছে। পাশে রাখা শার্ট তুলে নিয়েছে। শার্টটা ওরু পছন্দসই বের করেছে তার লাগেজ হাতড়ে। বোধহয় আজ ম্যাচিং করে জামা কাপড় পরতে চাচ্ছে। এতটুকু বুঝতে অসুবিধে হচ্ছে না। আমরা কোথায় যাব? ওর নিভু কণ্ঠের প্রশ্নের সামনে তন্ময় নির্লিপ্ত থাকলো, চোখ তুলে তাকালো না। হাতের আঙ্গুলগুলো তখন ব্যস্ত কালো শার্টের সোনালি রঙের বোতামগুলো লাগাতে। সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বুকের দিকটা পরিষ্কার, ফর্সা বুকে কালো শার্টটা অপূর্বভাবে মানিয়েছে। ঠিক বাম দিকের জানালাটা আপাতত খোলা, পর্দাগুলো দুপাশে ছড়িয়ে দেওয়া। সূর্যের সোনালি দুতি এসে মেঝেতে পড়েছে শীর্ণ পথ ধরে। এখান থেকে কৃষ্ণচূড়া গাছটা দেখা যাচ্ছে। গাছটি সূর্যের রশ্মির মোহে আচ্ছন্ন হয়ে আছে। শ্যাওলায় আঁধ ঢাকা প্রাচীরের ওপর কোয়েল পাখির জোড়া বসে মিহির সুরে ডাকছে। যেই ডাক কানে ভাসতেই বুক ভরে আলোড়ন হয়। এ বেলাতে ওরু প্রশ্নের জবাব না পেয়ে আরেকটু কাছে এসে দাঁড়ালো। পায়ের গোড়ালিতে সম্পূর্ণ ভারটুকু ছেড়ে কাঁধটা ছুঁই ছুঁই করলো। মুখ বাড়িয়ে চোখ দাবিয়ে আবারও যেন একই প্রশ্নটি করছে। উতলা ওর কর্মকাণ্ড তন্ময় দেখেও দেখল না। এই একই প্রশ্নের জবাবটি সে দুবার ইতিমধ্যেই দিয়েছে। তৃতীয়বারের জবাবটুকু দিতে বাধ্য হলে সে সভ্যভাবে আর বাক্যে দেবে না, অভদ্রচিত শক্ত এক চুমুতে দেবে। অসন্তুষ্ট অরু এ যাত্রায় তন্ময়ের পাশে থেকে একদম সামনে এসে দাঁড়ালো। লম্বা চওড়া তন্ময়ের সামনে সে অতিষ্ঠ ভাবভঙ্গি নিয়ে বলল, এতক্ষণ লাগে বোতাম লাগাতে? দেখি দেখি, আমাকে দিন, 1 মিনিটে সবগুলো লাগিয়ে দিচ্ছি। বলতে বলতে তাড়াহুড়ো হাত দুটো বাড়ালো। তন্ময় শান্তভাবেই নিজের হাত দুটো সরিয়ে নিল। আরাম করে শটান দেহে দাঁড়ালো। নত দৃষ্টি অরুর মুখে নিবিষ্ট। বড় চোখের কালো পাপড়ি জোড়া কাঁপছে, বেশ ঘন ঘন পলক ফেলছে। হাত দুটো 2-3 চেষ্টায় একটি বোতাম লাগাতে মিনিট খানেক সময় নিচ্ছে। আঙ্গুলগুলোর মাথা ছুঁয়ে দিচ্ছে বুকের অংশটুকু। অরু নিজেও হয়তোবা বুঝতে পারল বিষয়টা। বোকার মতন মৃদু হাসার চেষ্টায় জানাতে উদ্গ্রীব হলো, আপনি লম্বা দেখে দেরি হচ্ছে, খাটো হলে সেকেন্ডে হয়ে যেত। তন্ময় সাবলীল ভাবেই উদার কণ্ঠে বলল, তাহলে কি মাথাটাকে পেটে লাগাবো? খাটো দেখাবে? তোর বোতাম লাগাতে মাত্র সেকেন্ড লাগবে। অরু স্তম্ভিত হয়, দৃষ্টি তুলে চায়।
থমথমে গম্ভীর মুখ থেকে এই কথা বেরুবে তা ভাবতেও পারেনি হয়তোবা। এমন মুখ নিয়ে কৌতুককর কথাবার্তাটুকু হাস্যকর না লাগাটাই বরং স্বাভাবিক। অসহ্যকর চোখটা তার হজম হলো না। ক্ষুব্ধ চোখ রাঙিয়ে চাইল, হাত দুটো নিরালায় সরিয়ে আনতে উদ্গ্রীব। নিঠুরভাবে সরে যেতে উতলা হতেই তন্ময় মুখ বাড়িয়ে ঝোঁকে, শীতল স্বরে আদেশ ছড়ে, সবগুলো বোতাম লাগাতে হবে, ইটস অ্যান অর্ডার। ওরও মুখ ভেঙালো, বিড়বিড় করলো, তবে বাধ্য মেয়ের মতো পুনরায় হাত বাড়ালো, লাগাতে ধরলো, বোতাম খুলো। দৃষ্টি তন্ময়ের সুঠাম বুকের কাছটায়। ভুলবশত চোখ তুলে দৃষ্টিতে দৃষ্টি মেলালো না। বোতাম লাগাতে নিয়েই মিনমিনে গলায় বলল, তাহলে কথা শোনাচ্ছেন কেন? একটু দেরি হলে কি এমন হয়েছে? তন্ময় অপলক চোখে দেখতে পেল অরুর ঠোঁটের এক একটি ভাঁজ। গোলাপি ঠোঁটের ভাঁজগুলো যেন তার ঠোঁটের ভাঁজগুলোকে ইশারায় ডাকছে। সেই ডাকে ঠোঁট দুটো সাড়া দিতে মরিয়া হলেও তন্ময় দিল না। একইভাবে অনড়ভাবে ঝুঁকে থাকলো, শুধুই দেখে গেল একগুঁয়ে দৃষ্টিতে। অরু যেন সেই দৃঢ়তম দৃষ্টির সংকেত অনুভব করছে।